তো স্পাইডারম্যান মানেই আমাদের মাথায় আসে একটা কম বয়সী ইয়াং অপটিমিস্টিক সুপারহিরো যে মানুষদের বাঁচায় নানান বিপদ থেকে এবং অবশেষে জিতে যায়। মানে আপনারা স্পাইডারম্যানকে যে রূপে চিনে এসেছেন যদি এক্স্যাক্টলি তার উল্টোটা হয়, অর্থাৎ এখানে স্পাইডারম্যান একজন বয়স্ক, ক্লান্ত, মানসিকভাবে ভেঙে পড়া একজন ব্যক্তি, সুপারহিরোর চেয়ে বেশি সে একজন ডিটেকটিভ। এবং সম্পূর্ণ গল্পটা যদি ভরা থাকে রহস্য, ষড়যন্ত্র, অপরাধ, ডার্ক থ্রিলার, নোয়ার ভাইবে, তাহলে কেমন লাগবে বলুন তো। আর এরকমই একটা ক্যারেক্টার হচ্ছে স্পাইডারম্যান নোয়ার। ইয়েস, বুঝতেই পেরে গেছেন, আমি দেখে নিলাম স্পাইডার নোয়ার টিভি সিরিজটা এবং এটা দুর্দান্ত ছিল। টু বি অনেস্ট, এটা বলতেই হয় যে এইটা স্পাইডারম্যান ইউনিভার্সের সব থেকে ইউনিক এবং একটা সাহসী প্রজেক্ট ছিল। অর্থাৎ ছোটোবেলা থেকে আমরা স্পাইডারম্যানকে যে রূপে চিনে এসেছি, মানে স্পাইডারম্যানকে ঠিক যে রূপের প্রজেক্ট করা হয়েছে তার থেকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট টার্ন নিয়েছে। তবে ফার্দার ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে দিই যে এই ভিডিওতে কিছু মেজর স্পয়লার থাকবে, তো বি কেয়ারফুল। সো এখন কথা হচ্ছে যে কে এই স্পাইডার নোয়ার। অবশ্যই সেও একটা স্পাইডারম্যান, তবে সে পিটার পার্কার না, সে হচ্ছে বেন রাইলি, যে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, একই সাথে শহরের রক্ষাকর্তা। তবে 5 বছর আগে ঘটেছিল একটা ট্র্যাজিক ইনসিডেন্ট যার কারণে সে তার নিজের পরিচয়টা হারিয়ে ফেলে। মানে আমাদের স্পাইডারম্যান সম্পূর্ণ ভেতর থেকে ভেঙে পড়ে আর সেটাই তার জীবনের গল্পটাই পরিবর্তন করে দেয়। কি ঘটেছিল তাহলে? বেন তার ভালোবাসার মানুষটাকে হারায়, সে তার প্রেমিকাকে হারায় এবং তারপর থেকেই সে সব দায়িত্ব ছেড়ে দেয়। সে আর স্পাইডারম্যান হতে চায় না, সে আর মানুষদের বাঁচাতে চায় না, সে জাস্ট কোনোভাবে বেঁচে আছে কারণ তাকে বেঁচে থাকতে হবে। আর এইটাই এই স্পাইডার নোয়ারকে অন্যান্য স্পাইডারম্যানের থেকে সম্পূর্ণ আলাদা বানায়। কারণ অবভিয়াসলি আমরা এখানে জাস্ট কোনো সুপারহিরোকে দেখছি না, বরং একটা ভেঙে পড়া মানুষকে দেখতে পাচ্ছি। তারপর ওই যে আমরা কথাটা বলি স্পাইডারম্যানকে দেখে গ্রেট পাওয়ার এবং গ্রেট রেসপন্সিবিলিটিস, তবে কেউ যদি দায়িত্ব না নিতে চায়, মানে বুঝতেই তো পারছেন স্পাইডারম্যানের সেই ফেমাস ডায়লগ উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটিস, কিন্তু আমাদের বেন রাইলি তার এই দায়িত্ব থেকে দূরে সরে যেতে চায়। সে মনে করে যে তার শক্তিটাই তার সব থেকে বড় সমস্যা, যেটাই তাকে এই দায়িত্বে ফেলে দিচ্ছে। সিরিজে এরকম বহু মুহূর্ত আসে যেখানে আমরা দেখতে পাই যে বেন তার ক্ষমতাটা থেকে মুক্তি পেতে চাইছে, এবং এটাই তো এই সিরিজের সব থেকে অন্ধকার এবং মানবিক দিক। অবভিয়াসলি সে স্পাইডারম্যান, সে একটা সেলিব্রিটি, গোটা শহর তার জন্য মরছে, সবাই তাকে পেতে চায়, বাট সে হ্যাপি না। সো আশা করি বুঝলেন যে নিজের ভালোবাসার মানুষটাকে হারানোর পর বেন রাইলি আর স্পাইডারম্যান হয়নি এবং এরকমভাবে 5টা বছর কেটে গেছে। অবভিয়াসলি সম্পূর্ণ শহরটা বিশৃঙ্খলায় ডুবে যায়, বাঁচানোর জন্য স্পাইডারম্যান নেই এবং এই সুযোগটাকেই কাজে লাগায় অপরাধ জগৎ। শহরে শুরু হয় গ্যাং ওয়ার, ডাকাতি, বিভিন্ন ধরনের ক্রাইম, এবং এগুলোর টপে রয়েছে সিলভারম্যান, অর্থাৎ এই গল্পের মেন ভিলেন। আমি আপনাদের বলেছিলাম যে স্পাইডারম্যান বা পিটার পার্কারের গল্পে আমরা যে ক্রাইম বসকে দেখে থাকি অর্থাৎ কিংপিন, তবে এইখানে আমরা সিলভারম্যানকে দেখতে পারবো, সেই কিংপিনের জায়গাটাই সে নেবে। এবং টু বি অনেস্ট, সিলভারম্যানের চরিত্রটা দারুণ লাগছিল এই সিরিজে। দেখুন, সিলভারম্যান কিন্তু জাস্ট কোনো ভিলেন না বা ক্রাইম বস না, বরং সম্পূর্ণ শহরটাকে সে কন্ট্রোল করছে। তার প্রভাব পুলিশদের উপরে, শহরের ব্যবসার উপরে, রাজনীতির উপরে, সব কিছুর উপরে রয়েছে, সে লিটারালি কন্ট্রোল করছে। এবং অবভিয়াসলি সিলভারম্যানের গলায় লিশ ততদিন বাঁধা ছিল যতদিন স্পাইডারম্যান শহরে ছিল, তবে স্পাইডারম্যান চলে যাওয়াতে তাকে আর পায় কে। তবে ঘটনা এইটুকুনিতে সীমিত নেই, সিলভারম্যানের দাপট যেমন বেড়েছে তেমনি শহরে বিভিন্ন পাওয়ারফুল মানে সুপার পাওয়ারওয়ালা মানুষদেরও দেখা যাচ্ছে। এই যেমন মেগাওয়াট, অ্যাকচুয়ালি যাকে আমরা স্পাইডারম্যান সিনেমাগুলোতে ইলেকট্রো নামে চিনি, এখানে তার নামটা দেওয়া হয়েছে মেগাওয়াট। সে রয়েছে, স্যান্ডম্যান রয়েছে, আরও 2-3টে এরকম ক্যারেক্টার রয়েছে যাদের মধ্যে পাওয়ার্স রয়েছে। এবং এখানে রহস্যটা জড়িয়ে যে এরা কারা এবং কোথা থেকে আসলো। সো এই খোঁজেই বেরিয়ে পড়েছে বেন রাইলি, অর্থাৎ একজন প্রাইভেট ডিটেকটিভ বা প্রাইভেট ইনভেস্টিগেটর। সে কিন্তু পিটার পার্কার না যে ডেলি বিউগলে কাজ করে, একজন ফটোগ্রাফার বা জার্নালিস্ট। এই গল্পের স্টোরিটা সম্পূর্ণ উল্টো। ইয়েস, এই স্পাইডার নোয়ার গল্পেও কিন্তু ডেলি বিউগলের অস্তিত্ব রয়েছে যেখানে আমাদের পিটার পার্কার কাজ করতো, তবে যেমনটা বললাম সেটার সাথে বেন রাইলির কোনো ডাইরেক্ট কানেকশন নেই। বেন রাইলি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, একজন ডিটেকটিভ যে পয়সার বিনিময়ে গোয়েন্দাগিরি করে বেড়ায়। তো আশা করি বুঝে গেছেন যে এই সম্পূর্ণ সিরিজের একটা বড় অংশ নিয়ে থাকতে চলেছে তদন্ত, জিজ্ঞাসাবাদ, মিস্ট্রি সলভ করা, এইসব। কখনো কখনো তো এরকম ফিল এসছে যে আমরা কোনো স্পাইডারম্যানের সিরিজ দেখছি না, বরং এক টাইপের ডিটেকটিভ নোয়ার থ্রিলার কিছু দেখছি। এবং এইটাই তো এই সিরিজটাকে সব থেকে ইউনিক এবং ইন্টারেস্টিং বানায়। এই তদন্ত করতে গিয়েই বেন একটার পর একটা রহস্যের উপর দিয়ে পর্দা সরাতে থাকে এবং কিছু ভয়ঙ্কর সত্য সে জানতে পারে। সে জানতে পারে যে সেই শক্তিশালী মানুষগুলো বা সুপার পাওয়ারওয়ালা মানুষগুলো অ্যাকচুয়ালি কোনো এলিয়েন বা কিছুর কারণে এরকম শক্তি পায়নি, বরং
এটার সাথে জড়িয়ে আছে নাজি এক্সপেরিমেন্ট। এখন অবভিয়াসলি হলিউডের সিনেমাতে নাজিদের যে রূপে দেখানো হয়, সো এরকমই একটা এক্সপেরিমেন্ট থেকেই এই ক্যারেক্টারগুলো তাদের পাওয়ার্স পেয়েছে। এবং একই সাথে আমাদের যে স্পাইডার নোয়ার মানে আমাদের বেন রাইলি যে স্পাইডারম্যান হয়েছে, সেও কিন্তু সেই এক্সপেরিমেন্টের কারণেই পাওয়ার পেয়েছে। অর্থাৎ সেই সুপার পাওয়ারওয়ালা মানুষগুলো এবং আমাদের স্পাইডারম্যান এই গল্পে একই গোয়ালের গরু। এবং এই মুহূর্তে এসে বেন রিয়েলাইজ করে যে এটা জাস্ট মিস্ট্রি সলভ করার কেস চলছে না, বরং নিজের অতীত, নিজের অস্তিত্বর মুখোমুখি হচ্ছে সে। গল্পে অল্প স্বল্প কিছু লাভ, রোম্যান্টিক টাচও দেওয়া হয়েছে। ক্যাট হার্ডি নামক যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে বেনের এক টাইপের একটু সম্পর্ক, যেটা একটা আলাদা টাচ দিয়েছে এই সিরিজটাকে। যেমনটা জানি যে বেন কিন্তু ইমোশনালি ব্রোকেন এবং তার ভেঙে পড়ার একটাই কারণ যে সে তার ভালোবাসাকে হারিয়েছে এবং এই ভালোবাসা হারানোর কারণেই শহরে স্পাইডারম্যান নেই। সো লাভ কোনো না কোনোভাবে সব কিছুর সাথে কানেক্টেড। এবং এখানে আমি কিন্তু অ্যান্ড্রু গারফিল্ডের সেই স্পাইডারম্যানের সাথে বেশ কিছুটা মিল খুঁজে পেয়েছি। যেখানে স্পাইডারম্যান গোয়েনকে হারানোর পরই সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, সেখানে আমাদের বেন রাইলিও তার প্রেমিকাকে হারানোর পর সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। আমাদের স্পাইডারম্যান প্রায় 5 বছরের জন্য গায়েব, অন্যদিকে আমাদের ওই স্পাইডারম্যান অর্থাৎ অ্যান্ড্রুর স্পাইডারম্যান গোয়েনকে হারানোর পর তো আর আসেনি, মানে আর অ্যামেজিং স্পাইডারম্যানের কোনো সিনেমাই তো আসেনি আর, তাই না? বাই দ্য ওয়ে, ওই স্পাইডারম্যান নিয়ে কথা বলার অনেক কিছু রয়েছে, সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করা যাবে। যাই হোক, নিজের প্রেমিকাকে হারানোর জন্য এই গল্পে কোনো স্যাড ফিল আসেনি, বরং একটা ডার্ক ভাইব এনেছে, যে কারণেই ফ্যান্সরা এটাকে পছন্দ করছে। একই সাথে বলতেও হয় যে নিকোলাস কেজের পারফরমেন্স, ভাই এই সিরিজের জান ছিল সে। বহু নতুন ফ্যান্স রয়েছে যারা তারা একটু ডাউট করছিল যে এরকম একটা বৃদ্ধ স্পাইডারম্যান আমরা দেখব। আশা করি এই সিরিজটা দেখার পর তারা রিয়েলাইজ করবে যে নিকোলাস কেজ কতটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল এই রোলটার জন্য। সত্যি তো তাই, তিনি এমন একটা স্পাইডারম্যান আমাদের প্রেজেন্ট করেছেন যেমন স্পাইডারম্যানটা আমরা কোনোদিন দেখিনি বা প্রত্যাশা করেছি। বাই দ্য ওয়ে, স্পাইডারম্যানের যে অ্যানিমেটেড সিনেমাটা রয়েছে স্পাইডারভার্সের, সেখানে আমরা যে স্পাইডার নোয়ারকে দেখেছিলাম, যেখানেও ভয়েস দিয়েছিল এই নিকোলাস কেজ, সেখান থেকেই কিন্তু এই স্পাইডার নোয়ারের ফ্যান হয়ে গেছিলাম আমরা। তো অবশ্যই এক শ্রেণীর ফ্যান তো রয়েছে যারা পাগল ছিল এই সিরিজটার জন্য, যার মধ্যে আমি একজন। সো এই গল্পে আমরা কেমন স্পাইডারম্যান পেলাম? আমরা একটা রিয়েলিস্টিক স্পাইডারম্যান পেয়েছি। এই স্পাইডারম্যান আত্মবিশ্বাসী নয়, সে সবসময় শক্তিশালীও নয়, সে ভয় পায়, সে মার খায়, সে ভুল করে, সে হতাশ হয়, ভেঙে পড়ে, তবুও সে উঠে দাঁড়ায়। আর এটাই তো অ্যাকচুয়ালি স্পাইডারম্যানের সিম্বল। একই সাথে এই সিরিজের নোয়ার অ্যাটমসফিয়ার, তারপর প্রেজেন্টেশন ইন মিউজিক, বৃষ্টি ভেজা রাত, অন্ধকার গলি, একদম ডার্ক এবং ধোয়াটে শহর, এবং সাথে রয়েছে ডিটেকটিভ স্টাইল কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক, সব কিছু মিলে একটা অসাধারণ নোয়ার ফিলিং আপনাকে দিয়েছে। আর যে জিনিসটার কারণেই কিন্তু আমরা ব্যাটম্যানকেও পছন্দ করি। ব্যাটম্যানকে জাস্ট তার চরিত্রের জন্য না বা তার স্যুটের জন্য না, ব্যাটম্যান যে টোনটা ব্যবহার করে, যে ডার্ক টোনেই চরিত্রটা তৈরি হয়েছে, সেই কারণেই কিন্তু আমাদের ভালো লাগে। সেই গথম সিটি, সেখানকার ক্রাইম, ঠিক একই টাইপের ভাইব ফিলিংগুলো আপনি স্পাইডারম্যান নোয়ারে ফিল করতে পারবেন। এবং একই সাথে আপনি যদি সুপার হিরো জনরার কন্টেন্ট না দেখেন বা এই টাইপের জিনিস পছন্দ না হয়, তা সত্ত্বেও এটা আপনার জন্য, কারণ একটা আলটিমেট ক্রাইম থ্রিলার ভাইব পাবেন আপনি এই গল্পে। মানে এটা চড়াচড়িত সেই সুপার হিরো সিজিআই ভিএফএক্স ফোকাসড না, একটা দুর্দান্ত স্টোরি নিয়ে এই সিরিজটা তৈরি হয়েছে। একই সাথে এই সিরিজের দুটো ভার্সন রয়েছে, কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি যেটাতে দেখতে পছন্দ করেন। আমি শুরুতে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছিলাম, পরে আবার কালারটা দেখছিলাম, বিকজ কালারটা আমার বেশি ভালো লাগছিলো। তবে এখানে আবার ফ্যান্সের মধ্যে ডিবেট আছে, অনেকে আবার বলছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না দেখলে আপনি ট্রু ফ্যান না। হ্যাঁ, এটাও সত্যি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও একটা আলাদা ভাইব রয়েছে। দেখুন, গল্পের সময়কাল হচ্ছে 1930, সেই আমেরিকার গ্রেট ডিপ্রেশনের সময়কাল। সো সেই টাইপের ভাইবটা দেয়। তবে নতুন এবং কম বয়সী দর্শকদের কথা চিন্তা করেই তারা এই কালার ভ্যারিয়েন্টটাও এনেছে, মানে কালার ভার্সনটা। অর্থাৎ মিস্ট্রি, ক্রাইম থ্রিলার, ড্রামা, নোয়ার এবং স্পাইডারম্যান, আপনি সব কিছু পাচ্ছেন এই গল্পে। সো আমার কথাগুলো শুনেই আশা করি বুঝতে পেরে গেছেন আমার কেমন লেগেছে। আমার সুন্দর লেগেছে, আমি এনজয় করেছি। তবে আপনাদের কেমন লেগেছে? আপনারা যদি দেখে থাকেন তো আপনাদের ওপিনিয়ন্সগুলো কমেন্ট সেকশনে লিখবেন, আমিও জানতে চাই আপনাদের মতামত। একই সাথে আপনারা কোনটা প্রেফার করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাকি কালার? এগুলো জানাতে একদমই ভুলবেন না। একই সাথে যেটা আপনাদের একদমই ভোলা উচিত না, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং এই ভিডিওটাকে শেয়ার করা। ওই যে জিনিসটা তো শুনেছেন যে শেয়ারিং ইজ কেয়ারিং। সো এনিওয়েজ গাইজ, ভিডিও আপাতত এইটুকুনি, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনার সাথে পরের আর একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।